সুপ্রিয় চাকরি প্রার্থীগণ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ব্রিজ অফ সার্ট কুরিয়ারের নিয়মিত আয়োজনে। আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব গত 28/6/2024 তারিখে বাংলাদেশ রেলওয়ের পয়েন্টসম্যান পদের যে পরীক্ষাটি হয়েছিল, এই পরীক্ষার বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানের সলিউশনগুলো আমরা আগেই দিয়েছি। তো আজকে আমরা দেখব এই পদেরই গণিত প্রশ্নের সলিউশন। এই ভিডিওর আই বাটনে আপনারা বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের সলিউশনটুকু পেয়ে যাবেন। তো এখানে টোটাল 20টি কোশ্চেন ছিল ম্যাথমেটিক্স থেকে। আমরা আসলে আগে বলেছিলাম যে এই পদের জন্য ম্যাথমেটিক্স খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট ছিল। তো এখানে 3 নম্বর যে কোশ্চেনটা এখানে দেখুন, এখানে বলানো হচ্ছে যে 2 ভিত্তিক লগ √6 প্লাস 2 ভিত্তিক লগ √2/3 এর ভ্যালুটা কত, আমাদের এটা বের করতে হবে। তো আমরা এটা করার জন্য মূলত এখানে লিখতে পারি 2 ভিত্তিক লগ √6 পজিটিভ 2 ভিত্তিক লগ √2 আর এখানে হচ্ছে 3। আমরা এখানে করব কি, এইখানে দুই জায়গার মধ্যে কিন্তু লগের ভিত্তি 2 আছে। সুতরাং আমরা এই যে 2 ভিত্তিক লগটা যদি আমরা এখানে কমন নেই, তাহলে এই দুটো কি অবস্থায় হচ্ছে, যোগ অবস্থায় আছে। কি হয়ে যাবে, গুণন হয়ে যাবে। কমন নেওয়ার পর এখানে থাকবে √6 ইনটু √2/3 হবে। এই ক্যালকুলেশনটা হবে। এর পরের পার্টে আমরা লিখতে পারি এখানে 2 ভিত্তিক লগ যেটা, এটা ঠিক থাকবে। এই √6 কে আমরা ভাঙতে পারি 3 × 6, অর্থাৎ দেখুন এই যে √6 আছে, এটাকে কিন্তু আমরা লিখতে পারি √3 × 2 লিখতে পারি, দেন √3 × √2। এটা সেপারেটলি পরে ভেঙে দেওয়া যায়। সিমিলার কাজটা আমরা এখানে করব √3 × √2 ইনটু এইখানে যদি ভেঙে দেই 2/√3, এই ধরনের একটা ফিগার আসে। এখন এই যে √3 আর √3 ক্যান্সেল হয়ে যায়। ক্যান্সেল হয়ে যাওয়ার পর আমরা এখানে পাচ্ছি কত, 2 ভিত্তিক লগ পাচ্ছি। একই সঙ্গে আমরা এখানে পাচ্ছি, এখানে দেখুন এই যে √2 × √2 থাকে, √2 আর √2 যদি আমরা গুণন করি শুধু 2 হয়। অর্থাৎ এখন দেখুন একটা লগ আছে যার ভিত্তি এবং আর্গুমেন্ট দুইটাই সমান। যেহেতু ভিত্তি এবং আর্গুমেন্ট দুইটাই সমান কোন লগের, সুতরাং এর ভ্যালু হচ্ছে আমাদের 1। আমি এখানে স্পেস বের করে নেওয়ার জন্য একদম সব নিচের যে অঙ্কটা, এই ম্যাথটা একটু করার চেষ্টা করি। এখানে বলা হচ্ছে যে একটি সংখ্যার অর্ধেক তার 1/3 অংশ অপেক্ষা 17 বেশি সংখ্যাটি কত। একটি সংখ্যার অর্ধেক, ধরে নিচ্ছি সংখ্যাটা x, এর অর্ধেক কত, এর অর্ধেক মানে হচ্ছে হাফ। এটা হবে তার 1/3 অংশ অপেক্ষা 17 বেশি। 1/3 অংশ অপেক্ষা বলতে মাইনাস 1/3 কার, x এর। তাহলে x এর 1/3 অংশ অপেক্ষা কত বেশি, 17 বেশি। এই যে বিয়োগ করে দিলাম, এটা হচ্ছে অপেক্ষা = 17। এখান থেকে জাস্ট হচ্ছে আমরা x এর ভ্যালুটা বের করব। আমাদের এখানে বলছে একটি সংখ্যার অর্ধেক, একটি সংখ্যা আমরা কি ধরে নিয়েছি, x ধরে নিয়েছি, এর অর্ধেক হাফ = তার 1/3 অংশ অপেক্ষা 17 বেশি। x এর 1/3 অংশ অপেক্ষা মাইনাস সমান 17। ওকে, এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে আসে হচ্ছে x/2 মাইনাস এখানে x/3। x/2 কেন, এর মানে হচ্ছে গুণন, x এর সঙ্গে 1 গুণন, তার মানে হচ্ছে x হবে। সিমিলার উপায়ে x এর সঙ্গে 1 গুণন x/3 হবে = এখানে 17। এখন আপনাদের এইখানে যদি আমরা লসাগু করি বা এলসিএম করি, এইখানে যদি লসাগু করি, 3 আর 2 লসাগু হচ্ছে আমাদের 6। 2 দ্বারা এই 6 কে আপনি ভাগ করবেন, তাহলে আপনি 3 পাবেন। 3 দ্বারা x কে গুণ করবেন, তাহলে 3x হবে। মাইনাস 3 দ্বারা 6 কে ভাগ করবেন, 3 × 2 = 6। 2 দ্বারা এখানে x কে গুণ করবেন, 2x পাবেন = 17। এখানে একটা বিষয় দেখুন, এখানে 6 × 17 গুণ করতে হবে, আর 3x থেকে 2x বাদ দিতে হবে। 3x থেকে যদি আপনি 2x বাদ দেন, শুধু একটা x থাকে। আর 6 × 17, তাহলে 6 × 7 = 42, অর্থাৎ 6 × 7 = 42, হাতে হচ্ছে 4। 6 কে 6 আর 4 এ 10, তার মানে হচ্ছে 102। এই যে সংখ্যাটা, এখানে দেখুন আমরা কিন্তু x এর ভ্যালু বের করেছি, আর এখানে কিন্তু আসলে আমরা একটি সংখ্যার অর্ধেক, অর্থাৎ এই সংখ্যাটা x ধরেছিলাম। যেহেতু x এর ভ্যালু 102, সুতরাং এই সংখ্যাটি হবে 102। দুইটি সংখ্যার বর্গের সমষ্টি 181 এবং সংখ্যা দুটির গুণফল 90 হলে সংখ্যা দুইটি কত। এটা একদম বেসিক সেন্সের একটা অঙ্ক।
নরমাল চিন্তা করেও করা যায়, আবার ক্যালকুলেশন করেও করা যায় অঙ্কটা। দুইটি সংখ্যার বর্গের সমষ্টি, মানে এমন দুইটা সংখ্যা আপনাকে ফাইন্ড আউট করতে হবে, ক খ গ যে অপশনগুলো রয়েছে এখানকার, যাদেরকে বর্গ করলে 100, বর্গের সমষ্টি হচ্ছে 181 এবং গুণফল হচ্ছে 90। দেখুন আমরা কিন্তু এটা এই কাজ করতে পারি, অর্থাৎ x² + y², একটা যদি x ধরি আর একটা যদি y ধরি, তাহলে x² + y² সমান সমান দুইটি সংখ্যার বর্গের সমষ্টি কত? 181 এবং তাদের গুণফল xy কত আসে? 90। এই সমীকরণ দুইটা ধরে ক্যালকুলেশন করে আপনি করতে পারেন, এটা একটা পার্ট। আর একটা পার্ট হচ্ছে, দেখুন এইখান থেকে কিন্তু অঙ্কটা করা যায়। দুইটি সংখ্যার গুণফল 90, এমন দুইটি সংখ্যা বের করুন যাদের গুণফল 90 হবে এবং ওই সংখ্যাদ্বয়কে বর্গ করে যোগ করুন, 181 হবে। আমার যে অপশনগুলো ছিল সেই অপশন থেকে একটা অপশন ছিল 10 এবং হচ্ছে 9। এখন এই যে 10 এর উপর বর্গ করুন, 10 10 কত হয়? 100 হয়, যোগ 9 এর উপর বর্গ করুন, 9 9 81 হয়। তাহলে এটা ক্যালকুলেশন করলে 100 যোগ 81 181 হয়। দুইটি সংখ্যার বর্গের সমষ্টি 181। আবার তাদের গুণফল এই 10 আর 9 যদি আপনি গুণন করেন তাহলে 9 10 90 হয়। এভাবেও আপনি অঙ্কটা করতে পারেন। তো আমার মনে হয় এই অঙ্কগুলো যখন পরীক্ষায় আসে তখন আমাদের উচিত যে অপশন থেকে টেস্ট করা, এই গতানুগতিক নিয়মে না করে অপশন থেকে যদি আমরা টেস্ট করতে পারি তাহলে ইজিলি অঙ্কটা মিলে যাবে। বলছে ক ও খ একটি কাজ 12 দিনে করতে পারে, মানে দুইজন ব্যক্তি ক এবং খ একটি কাজ 12 দিনে করতে পারে। ক 20 দিনে করতে পারে, খ কত দিনে করতে পারবে? দেখুন এখানে ক এর কথা বলছে, ক 20 দিনে করতে পারে, খ কত দিনে করতে পারবে। এই অঙ্কটা সলিউশনের জন্য এই যে এখানে 12 আছে ইনটু এই 20 করবেন। 20 করার পর যেহেতু ক 20 দিনে করে খ এর কথা বের করতে বলেছে, সুতরাং আমরা এখানে এই যে 20 - 12 করে দিবেন, এখানে বিয়োগ করে, যেহেতু একজনের কথা বলছে সুতরাং এখানে বিয়োগ করে দিবেন। বিয়োগ করে দিলে এখানে কত আসে আপনাদের? এখানে 12 ইনটু 20 বাই হচ্ছে 20 থেকে যদি আপনি 12 বাদ দেন তাহলে 8 থাকে। এই 8 দ্বারা এটাকে আপনি 4 দ্বারা কাটেন, 4 দ্বারা কাটলে এখানে 2 আসবে, এখানে আপনি 4 দ্বারা কাটেন এখানে 3 আসবে। তাহলে যদি 2 দ্বারা আপনি এই 20 কে কাটেন তাহলে 10 আসবে, তাহলে 3 10 30। এইটা হচ্ছে এই প্রশ্নের অ্যানসার। 30 নম্বর যে প্রশ্নটা এখানে বলছে দুইটি ত্রিভুজের কোন উপাদানগুলি সমান হওয়া সত্ত্বেও দুইটি ত্রিভুজ সর্বসম না হতে পারে। অর্থাৎ হচ্ছে এই ধরনের দুইটা ত্রিভুজ আছে, দুইটি ত্রিভুজের কোন উপাদানগুলি সমান হওয়া সত্ত্বেও, এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন ভাবে পরীক্ষায় আসে, এখানে একভাবে দেওয়া হয়েছে, উত্তর কিন্তু একটাই, যে সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজটি সর্বসম না হতে পারে। অর্থাৎ দুইটা ত্রিভুজে যদি তিনটা কোণ সমান হয় তারপরেও সর্বসম নাও হতে পারে। তাহলে উত্তরটা হচ্ছে কি, তিনটা কোণ, তিনটা অ্যাঙ্গেল যদি সমান হয়ও তারপরেও তারা সর্বসম নাও হতে পারে। পরের প্রশ্নে আসি, বলছে কত টাকার 2/3 অংশ 90 টাকার 1/3 অংশের সমান। অর্থাৎ এখানে বলছে কত টাকা, ধরে নিচ্ছি টাকাটা হচ্ছে x, x এর 1/3 অংশ, সরি 2/3 অংশ, x এর 2/3 অংশ 90 টাকার 1/3 অংশের সমান। x এর 2/3 অংশ এটা হবে 90 টাকার 1/3 অংশের সমান। 90 কত? এই যে 90 এর কত? 1/3 অংশের সমান, 1/3 অংশের সমান। কত টাকার 2/3 অংশ 90 টাকার 1/3 অংশের সমান। তো আমাদের এখানে হচ্ছে 2x/3 এখানে আসে হচ্ছে 3 দ্বারা যদি 90 কে কাটি, 3 30 কে 90, তার 30 দ্বারা যদি 1 কে গুণ করি এখানে 30 আসে, তার মানে 2x আসে 33 কে 90, আবার x আসে 90/2, কারণ 2 এখানে গুণ অবস্থায় আছে, এই সাইডে এসে আমাদের ভাগ হয়ে যাবে, তার মানে x আসে 45। তার মানে এই সংখ্যাটা হচ্ছে আমাদের 45। বলছে কত টাকা, তার মানে 45 টাকার 2/3 অংশ 90 টাকার 1/3 অংশের সমান। এরপরে দেখুন 56 নাম্বার অঙ্ক, বলছে 5 8 11 14 কততম পদ 302। তার মানে এই যে ধারাটা, এই ধারাটা কততম পদ 302, এই প্রশ্নটার উত্তর বের করতে গেলে আপনাকে আগে সার্টিফাই করতে হবে যে আসলে এই ধারাটা কি ধরনের ধারা, এটা সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। তবে সমান্তর ধারা বের করার নিয়ম হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, এই দুটোর মধ্যে
বিয়োগ করতে হয়, বিয়োগ করলে কত আসে আমাদের 3 আসে। আবার এই পদ থেকে এই 11 থেকে এই 8 বাদ দেবেন, তাহলে এখানে আবার 3 আসে। আবার 14 থেকে এই 11 বাদ দেবেন, তাহলে এখানে আবার 3 আসে। যেহেতু ব্যবধানগুলো সর্বদা সমান, সুতরাং এটি হচ্ছে একটা সমান্তর ধারা। আর সমান্তর ধারার 302 তম পদ বা n তম পদ বলতে আমরা কি বুঝি? কততম পদ? 302। ধরি ধারাটির n তম পদ 302, ধরি এই ধারাটির n তম পদ 302। তাহলে n তম পদ যদি 302 হয়, তাহলে এই ধারাটির n তম পদ কত? n তম পদ কত? a প্লাস n মাইনাস 1 ইনটু d। এটা হচ্ছে আমাদের n তম পদ। এখানে ধরে নিয়েছি কিন্তু যে ধারাটির n তম পদ কত? 302। n তম পদ 302 ধরেছি। আবার n তম পদ বের করে নিয়েছি, শর্ত মতে এই n তম পদ কত? 302। এইটা এখন জাস্ট মানগুলো বসাবো। a মানে হচ্ছে পুরো ধারার আদি পদ বা প্রথম পদ কত? এখানে 5, এখানে হচ্ছে 5 পজিটিভ, n মাইনাস 1 ইনটু d। d মানে হচ্ছে কি? ব্যবধান। ব্যবধান কত আমাদের? 3। তাহলে আমরা এখানে 3 লিখব ইজ ইকুয়ালস টু 302। তাহলে এখানে 5 প্লাস এটা যদি গুণ করি 3n মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 302। এই 5 থেকে যদি 3 বাদ দেই, এখানে 3n মাইনাস 2 থাকে, প্লাস 2 থাকবে কারণ 5 এর সামনে প্লাস, 3 এর সামনে মাইনাস, ইজ ইকুয়ালস টু 302। তার মানে 3n ইজ ইকুয়ালস টু এই 2 এখানে প্লাস আছে, ওই সাইডে গেলে মাইনাস হয়ে যাবে। 302 মাইনাস 2, 302 থেকে যদি 2 বাদ দেন তাহলে এখানে 300 আসে। তার মানে n ইজ ইকুয়ালস টু, তাহলে n ইজ ইকুয়ালস টু আসে 300 ভাগ এই 3, 3n এখানে 3n, বাট এখানে 3 যদি এই সাইডে চলে যায় তাহলে শুধু এখানে n থাকে, n ইজ ইকুয়ালস টু এত। তার মানে হচ্ছে এটা হচ্ছে 100। 3 দ্বারা যদি আপনি 300 কে কাটেন তাহলে 100 পাবেন। তার মানে এই ধারাটার কততম পদ? 302। n এর মান কিন্তু আমরা 100 পেয়েছি। এখানে কিন্তু বলেছিলাম যে ধরি ধারাটির n তম পদ 302, তাহলে n এর মান কত পাচ্ছি আমরা? 100 পাচ্ছি। এখন আমরা লিখতে পারি যে ধারাটির 100 তম পদ 302। 18 নম্বর অঙ্কে এখানে দেখুন কি বলা হচ্ছে যে a/b দেয়া আছে, a/b = 8:7 দেয়া আছে। আবার b/c = 5:6 দেয়া আছে। a/b/c বের করতে হবে। a/b/c ফার্স্টে আপনি করবেন কি, এটা এখানে এই 5 দ্বারা এই দুইটাকে গুণন করবেন, 5 দ্বারা দুইটাকে গুণন করবেন। 5 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে 5 আসে, একটা আসে 40 5 7 35। এখানে আবার এই 7 দ্বারা এই দুইটাকে গুণ করবেন, এই 7 দ্বারা এই দুইটাকে গুণ করবেন, 5 7 35 6 7 42। এখন আপনার দরকার a/b/c, a/b/c। দেখুন এই অনুপাতটা আর এই অনুপাতটাতে দেখুন দুইটা অনুপাতের মধ্যেই কিন্তু এখানেও 35 আছে, এখানেও 35 আছে। তার মানে এইখানেও আমাদের b আছে, এখানেও b আছে। তার মানে আমরা বুঝতে পারতেছি b এর মান আসলে 35। তার মানে 40:35:42। তার মানে এই যে এখানে দেখুন a এর ভ্যালু হচ্ছে 40, b এর ভ্যালু হচ্ছে 35, c এর ভ্যালু হচ্ছে 42। এভাবে আপনারা এই অনুপাতের অঙ্কগুলো করে নিতে পারেন। 39 নম্বর অঙ্ক দেখি। এখানে বলছে যে x + 5x - 9 - 15 এর উৎপাদক কোনটি? অর্থাৎ x + 5 আর হচ্ছে x - 9 - 15 এত এর উৎপাদক বের করতে হবে। উৎপাদক বের করতে গেলে আমাদের এটা আগে সিম্পলিফাই করতে হবে। যদি আমরা সিম্পলিফাই করতে চাই, x আর এই দুটোকে গুণ করে দিন। প্রথমে x আর x কে গুণ করলাম x² - 9x, অর্থাৎ x দ্বারা যদি 9 কে গুণ করি -9x হয়। সিমিলার উপায়ে 5 দ্বারা যদি গুণ করি +5x হয়, দেন -45 হয়, আর এখানে -15 যেটা আছে এটা থাকবে। এর উৎপাদকে বিশ্লেষণ বের করতে হবে। তার মানে আমাদের x² মাইনাস এখানে 9 থেকে যদি আপনি 5 বাদ দেন তাহলে -4x আসে, আর এইটা ক্যালকুলেশন করলে -60 আসে। এই 60 কে এমন ভাবে ভাঙতে হবে যেন দুইটা সংখ্যার যোগ বা বিয়োগ করলে এইখানে 4x হয় এবং গুণন করলে আবার এই 60 হয়। তার মানে আমরা এটাকে এভাবে ভাঙতে পারি যে x² মাইনাস 6 10 60 অর্থাৎ হলো 6x মাইনাস, অর্থাৎ হচ্ছে এখানে 10x মাইনাস 6x মাইনাস 60। অর্থাৎ এখানে দেখুন
-4x মিলাইতে হবে আমাদের। আমরা যদি এখানে -4x মিলাইতে চাই, তার মানে এখানে -10x আর এখানে আমাদের হচ্ছে প্লাস দিতে হবে। ওকে, তাহলে কিন্তু আমাদের -4x মিলে যাচ্ছে। এখন আমরা যদি এখানে x কমন নেই, x মাইনাস এখানে 10, পজিটিভ যদি 6 কমন নেই, x মাইনাস 10, তার মানে আমরা এখানে পাচ্ছি x মাইনাস 10 ইনটু x পজিটিভ 6। এই দুটো হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ, অর্থাৎ এই দুইটার যে কোনো একটা অপশনে ছিল, যেটা অপশনে ছিল সেটা আমাদের দেখাতে হবে। 14 নম্বর অঙ্ক বলছে একটি বই 275 টাকায় বিক্রি করলে 25% লাভ হয়, কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? প্রশ্ন হচ্ছে এটা। আপনাকে এই অঙ্কটা করার জন্য মূল লক্ষ্য রাখতে হবে প্রশ্ন আসলে কি বলেছে। এটা আসলে এই অঙ্কের মূল পয়েন্ট। কি পয়েন্ট বলছে যে কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। আচ্ছা, 10% লাভ বলতে আসলে কি বোঝায়? 10% লাভ বলতে বোঝায় যে আপনি একটা দ্রব্য 100 টাকায় কিনেছেন, এটা 10% যদি আপনি লাভ করতে চান তাহলে আপনাকে 110 টাকা সেল দিতে হবে, অর্থাৎ 100 টাকার প্রোডাক্ট আপনাকে 110 টাকা সেল দিতে হবে। এই কথাটা আমরা এখানে লিখবো যে কত টাকায় বিক্রি করলে বিক্রয় মূল্য আমাদের বের করতে হবে। তাহলে 100 টাকার প্রোডাক্ট বিক্রি করতে হবে কত? 110 টাকা। তাহলে 100 টাকার দ্রব্য বিক্রি করতে হবে, 100 টাকার দ্রব্য বিক্রি করতে হবে কত? 110 টাকা। এবার 1 টাকার দ্রব্য আসলে কত বিক্রি করতে হবে বাই 100 টাকা। এখন দেখুন এইটা আসলে এই যে 100 টাকার দ্রব্য, তার মানে এটা হচ্ছে ক্রয় মূল্য, তাই না? এটা হচ্ছে ক্রয় মূল্য। তার মানে একটা দ্রব্য আপনি যদি 100 টাকায় কেনেন, সেটা যদি 110 টাকা বিক্রি করতে পারেন তাহলে আপনার 10% লাভ হবে। সিমিলার ভাবে 1 টাকা যদি একটা দ্রব্য কেনেন তাহলে আপনি কত টাকা বিক্রি করলে, এত টাকা যদি বিক্রি করেন তাহলে আপনার 10% লাভ হবে। এখন আমাদের এইখানে একটা পার্ট লাগবে যে আসলে দ্রব্যটা কত টাকার ছিল, দ্রব্যটার ক্রয় মূল্য কত, ওই পার্টটা আমরা এখানে বসাই, এখানে ক্যালকুলেশন করে দিলে শেষ। আমাদের কি লাগবে? ক্রয় মূল্যটা লাগবে। এখন ক্রয় মূল্য আমরা বের করব থেকে, এই যে এই পার্টটা দেখুন, একটি দ্রব্য 275 টাকায় বিক্রি করলে 25% লাভ হয়। এই 25% লাভ বলতে কি বোঝায়? 100 টাকায় লাভ করে 25 টাকা। তার মানে 100 টাকায় একটা প্রোডাক্ট কিনে যদি 25% সে লাভ করে তাহলে তার বিক্রয় মূল্য কত হবে? 1 2 5 125 টাকা। তাহলে এই বিক্রয় মূল্য যদি 125 টাকা হয়, আমাদের দরকার এখানে ক্রয় মূল্য। ক্রয় মূল্যটা কত? ক্রয় মূল্যটা কিন্তু হচ্ছে আমাদের 100 টাকা। ওই কথাটাই লিখবো যে বিক্রয় মূল্য 125 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য হচ্ছে 100/125 এবং বিক্রয় মূল্য কত? 275 টাকা। এত টাকায় বিক্রি দেয়া আছে কিন্তু 275, 275 টাকা হলে তাহলে 100 * 275 বাই হচ্ছে 125। যদি আপনি এটা ক্যালকুলেশন করেন তাহলে 25 দ্বারা আপনি এটাকে 5 25 কে 125, 25 দ্বারা যদি আপনি এইটাকে কাটেন তাহলে এখানে 4 আসে, 4 25 কে 100 আসে। এবার 5 দ্বারা যদি আপনি ফার্স্টলি এই 27 কে কাটেন, 5 5 25, কত থেকে আমাদের এখানে 27 থেকে 25 যদি চলে যায় তাহলে আমাদের এখানে 2 থাকে, 2 10 25, 5 দ্বারা যদি 25 কাটেন তাহলে এখানে 5 আসে, তার মানে 55। 55 ইনটু এখানে হলো 4, তাহলে গুণ করলে কত আসে? 55 ইনটু 4, 4 5 20 শূন্য, হাতে হচ্ছে 2 আর 4 5 20 আর 2 22, 220 টাকা। তার মানে এখন হচ্ছে 220। এখানে দেখুন বিক্রয় মূল্য এত হলে ক্রয় মূল্য এত টাকা, বিক্রয় মূল্য এত হলে ক্রয় মূল্য এত টাকা, ক্রয় মূল্য কত? 220 টাকা। তার মানে হচ্ছে ক্রয় মূল্য অর্থাৎ এত টাকার প্রোডাক্ট কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে সেটা আমাদের বের করব। এত টাকার প্রোডাক্ট বিক্রি করতে হবে তাহলে কি হবে? বেশি হবে, তাহলে 110 ইনটু 220 বাই হচ্ছে 100। ওকে, এখন এই যে এই শূন্য আর এই শূন্য দুইটা, আবার এখানেও দুইটা শূন্য ক্যান্সেল, তার মানে 11 ইনটু 22, 11 ইনটু 22, 11 ইনটু 22 যদি আমরা গুণন করি তাহলে কত হয়? গুণনের নিয়মটা হচ্ছে এখানে একটা শূন্য দিতে হয়, এখানে 2 লিখতে হয়, 2 আর 2 4 লিখতে হয়, এখানে 2 লিখতে হয়, 242 টাকা। তার মানে 11 দ্বারা যদি 22 কে গুণন করেন তাহলে কিন্তু আপনার এই 242 টাকা আসবে। তার মানে এই প্রশ্নের উত্তর হচ্ছে 242 টাকা।
এই প্রশ্নটা কিন্তু শর্টকাট ফর্মুলাগুলো এর আগে আমি দেখিয়েছি, যার কারণে আমি আসলে এখানে শর্টকাট বিষয়টা দেখাইলাম না। এখানে দেখুন 10 নম্বর যে প্রশ্নটা, এখানে বলা হচ্ছে যে 0.03, 0.006, 0.007 সমান কত। এই গুণটা করার জন্য ফার্স্টলি আপনি সার্থক অঙ্কগুলো গুণ করে নেবেন। সার্থক অঙ্ক 7, 6 আর 3 গুণ করেন। এখানে 6 7 42 অথবা 3 7 21, আপনার যেটাকে গুণ ভালো লাগে। এখানে আপনার হচ্ছে 3 7 21 লিখলাম ইনটু এখানে 6, তাহলে 6 কে 6, 6 দুগুণ 12, তাহলে কত 126 আসে। অর্থাৎ সার্থক অঙ্ক গুণ করলে আমাদের হচ্ছে 126 আসে। এখন দেখতে হবে কত ঘর পদ হবে। এখানে 3 ঘর, এখানে 3 ঘর, 6 ঘর, এখানে 2 ঘর, 6 আর 2 8 ঘর, এখানে 3, এখানে 3, কত 6 ঘর, আর এখানে 2 ঘর, 6 আর 2 8 ঘর, এখানে 3 4 5 6 7 8, এখানে একটা দশমিক। মানে এইটা হচ্ছে এই প্রশ্নের অ্যানসার। এরপরে আমরা এই প্রশ্নটাতে আসি। বলছে এত প্রতীকের অর্থ কি। এটা হচ্ছে দুইটা জ্যামিতি বা দুইটা ত্রিভুজ যখন সর্বসম হয় তখন এই ত্রিভুজটা আমরা ইউজ করি। তার মানে এই প্রতীকের অর্থ হচ্ছে সর্বসম। সর্বসম এই ম্যাথটা আমরা প্রথমেই করিয়েছি। এরপর আমরা এখানে যদি আসি, এই সংখ্যাটা আসলে মাইনাস হবে। এখানে প্রশ্ন আসলে মাইনাস ছিল। এখানে দেখুন 15 এর উপর স্কয়ার মাইনাস 4 এর উপর স্কয়ার, বাট এখানে হচ্ছে 16 এর উপর স্কয়ার মাইনাস 4 এর উপর স্কয়ার। এই 15 এর উপর স্কয়ার এটা আপনার মুখস্থ রাখবেন। 15 15 225 হয়, 2 2 5, আর এখানে মাইনাস 4 4 16, আর এখানে 16 16 256 মাইনাস 4 4 16। এটা হচ্ছে আমাদের অ্যানসার। তো আমরা এটা জাস্ট যোগ বিয়োগ করব। এই 225 থেকে যদি আপনি 16 বাদ দেন তাহলে 209 থাকে, আর এখানে 256 থেকে যদি আপনি 16 বাদ দেন 240 থেকে। এইটা আসলে অপশনে অ্যানসার ছিল। আসি দেখুন এই প্রশ্নটা খুবই সহজ একটা কোশ্চেন ছিল। এখানে যেহেতু আমাদের x এর ভ্যালু দেয়া আছে √5 পজিটিভ √4, তাহলে 1/x এর ভ্যালু হবে কত। এখানে হবে √5 মাইনাস √4 হবে 1/x এর ভ্যালু। কিভাবে হয় আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে দেখুন x এর ভ্যালু আপনার দেয়া আছে √5 পজিটিভ √4। এখানে 1 যদি x করি, অর্থাৎ এটা আপনি বিপরীতকরণ করব। বিপরীতকরণ করলে এখানে আসে √5 পজিটিভ √4। বিপরীতকরণ করলাম, করার পরে এর বিপরীত চিহ্ন দ্বারা হর এবং লবকে গুণ করব। বিপরীত চিহ্ন কত √5 মাইনাস √4। এখানে √5 পজিটিভ √4 এর বিপরীত চিহ্ন দ্বারা গুণ করি √5 মাইনাস √4 এইটা। এখন আমরা এখানে কি করতে পারি দেখুন, √5 মাইনাস √4 এটা থাকবে, আর এখানে a প্লাস b ইনটু a মাইনাস b, তার মানে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। √5 এর উপর স্কয়ার মাইনাস 4 এর উপর √4 এর উপর স্কয়ার। তার মানে আমরা এখানে ক্যালকুলেশন করলে √5 মাইনাস √4 বাই হচ্ছে এখানে স্কয়ার রুট ক্যান্সেল, মানে 5 মাইনাস 4 ইকুয়ালস টু হচ্ছে √5 মাইনাস √4 নিচে হচ্ছে 1। আসলে ইভেন্চুয়ালি কিন্তু √5 মাইনাস √4 আসে। এখানে কিন্তু দেখুন 1/x এর মান কিন্তু আমি সরাসরি আসলে এটাই লিখছিলাম। এই যে ক্যালকুলেশনগুলো এগুলো করার দরকার নাই। আপনার যদি এই ধরনের ম্যাথ থাকে তাহলে 1/x করবেন কি, এর বিপরীত চিহ্ন বসাই দিয়ে দিবেন, বসাই দিলেই কাজ হয়ে যাবে। এখন আপনাদের দেখুন x প্লাস 1/x এর ভ্যালুটা তাহলে কত। x এর মান কত √5 পজিটিভ √4, এবং 1/x এর মান কত পজিটিভ √5 মাইনাস √4। √4 ক্যান্সেল, তার মানে আমাদের এখানে থাকে হচ্ছে √2 থাকে, কিন্তু এই যে একটা √5 আর একটা √5, এই হচ্ছে আমাদের 2 তো আমরা এখানে লেফট হ্যান্ড সাইড যেটা সরি এইটার মান ভ্যালু আমাদের বের করতে হবে। এখানে আমরা নাও লিখব, নাও লিখে x² + 1/x² এর ভ্যালুটা কত আমাদের। x² + 1/x² এর মান হচ্ছে, ফর্মুলাটা হচ্ছে x + 1/x² মাইনাস 2ab x 1/x। এখানে দেখুন এখানে কিন্তু a² + b² এর ফর্মুলা, সুতরাং অবশ্যই এখানে কিন্তু 2 হবে। 4 আসার কোনো পসিবিলিটি নাই এখানে। x + 1/x এর ভ্যালুটা আমাদের কত, তাহলে x + 1/x এর ভ্যালু 2√5, এই যে 2√5, তারপরে হোল স্কয়ার মাইনাস 2, এটা ক্যান্সেল। তাহলে এখানে দেখুন আমাদের কত আসে 2√5 এর উপরে স্কয়ার, 2√5 এর উপরে স্কয়ার,
তার মানে এই 2 এর উপর স্কয়ার মানে হচ্ছে 4, এই √5 এর উপর স্কয়ার মানে √রুট ক্যান্সেল, মানে স্কয়ার রুট ক্যান্সেল, এখানে শুধু 5 তে 4 5 20 থাকে। তার মানে 20 - 2, তার মানে এখানে হচ্ছে 18। আমরা 69 নাম্বার অঙ্ক অর্থাৎ 69 নম্বর অঙ্ক দেখব। এখানে বলছে এত এর বর্গ কত। আমরা নরমালি √1 এর ভ্যালুটা কত আমাদের 1, কিন্তু আবার সিমিলার উপায়ে এখানে √1 এর ভ্যালু কত 1, তার মানে 1 যোগ 1 সমান সমান কত হয় 2 হয়। এই 2 এর উপরে যদি আপনি বর্গ করেন 2 দুগুণ কত হবে 4 হবে। তো এই 4ই হচ্ছে আমাদের এখানকার অ্যানসার। যদি আমি বিষয়টা আপনাদেরকে একটু দেখি, এই যে √1 যোগ √1, এই যে √1 এর মান কত আমাদের 1 পজিটিভ, এই যে √1 এর মান কত 1, তার এর উপরে বর্গ করতে হবে। এখানে কিন্তু বলছে এত এর বর্গ কত, তার মানে 1 + 1 2 এর উপর বর্গ, তার মানে হচ্ছে 4 হচ্ছে এখানকার অ্যানসার। এরপরে দেখুন 66 নাম্বার অঙ্ক। এখানে x + y = 7 xy = 12 হয়, তাহলে x³ + y³ এর মান কত। এই যে এই ফর্মুলাটা দেখুন, x³ + y³ এর মান কত। আমরা কিন্তু এই ফর্মুলাটা শিখে আসছি, x³ + y³ = x + y হোল কিউব - 3xy * x + y। এটা কিন্তু হচ্ছে আমাদের ফর্মুলা। আমরা জাস্ট মানগুলো এখানে বসাই দিব। 7 এর উপরে কিউব -3xy এর ভ্যালু কত আমাদের 12 এটা হচ্ছে 7। এই যে 7 এর উপরে যদি আপনি কিউব দেন, আমি কিন্তু বলেছিলাম 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর ঘন কি হয় এবং 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলোর বর্গ কি হয়, এই কয়েকটা পার্ট আপনাদেরকে মুখস্থ রাখতে হবে। 7 এর উপর যদি আপনি কিউব দেন তাহলে হচ্ছে আপনার 343 মাইনাস এখানে দেখুন 3 × 21 বা 3 বার 36 আর হচ্ছে 7, যদি আপনি এটাকে গুণন করেন অর্থাৎ এই তিনটা গুণন করলে 3 × 21 এর 6 × 7 42 এর 2 হাতে হচ্ছে 4, 3 × 21 আর 4 25 অর্থাৎ 252। 3 × 21 আর হচ্ছে আর 4 হলো 25, 252 এইটা। এখন যদি আমরা এই 252টাকে বিয়োগ করি তাহলে আসে আমাদের হচ্ছে 2 থেকে 5, এখানে আসে হচ্ছে 3 মানে হচ্ছে 1 থেকে, আর 5 থেকে 14 তার মানে হচ্ছে 9 থেকে, 9 × 5 = 14, আর এখানে 1 এখানে মিলে গেলে 0 থেকে, তার মানে হচ্ছে এখানে উত্তর হচ্ছে আমাদের 91। তার মানে এত এর মান কত, উত্তর হচ্ছে আমাদের 91 বা 91। এর পরের প্রশ্নে আমরা আসি। এখানে দেখুন এই প্রশ্নটা একটু বড় প্রশ্ন এটা, তারপরে আমরা যতটুকু শর্ট করা যায় সেভাবে করার চেষ্টা করব। বনভোজনে যাওয়ার জন্য 2400 টাকা দিয়ে বাস ভাড়া করা হলো। এখানে 2400 টাকা দিয়ে, হ্যাঁ 2400 ছিল, 2400 টাকা দিয়ে বাস ভাড়া করা হলো। 10 জন যাত্রী না আসায় বাকিদের মাথা পিছু ভাড়া 8 টাকা বাড়তি দিতে হলো। তাহলে প্রত্যেক যাত্রী কে কত টাকা ভাড়া দিতে হলো, প্রত্যেক যাত্রীর ভাড়া বের করতে হবে। তাহলে আমরা যাত্রী সংখ্যা যদি x জন ধরে নেই, ধরুন যাত্রী সংখ্যা x জন, যাত্রী সংখ্যা x জন, তাহলে যাত্রী সংখ্যা যদি x জন হয় তাহলে প্রত্যেককে অর্থাৎ মাথা পিছু ভাড়া কত দিতে হবে, মাথা পিছু ভাড়া দিতে হবে 2400 ভাগ হচ্ছে x, অর্থাৎ একজনের মাথা পিছু ভাড়া হবে এত। এবারে বলছে 10 জন যাত্রী না আসায়, যদি যাত্রী সংখ্যা 10 জন না আসে তাহলে তো অবশ্যই বাকি যাত্রীদেরকে, যারা আসছে তাদেরকে বাকি যাত্রীদের ভাড়া বহন করতে হবে। তাহলে 10 জন যাত্রী না আসলে যাত্রী সংখ্যা কত, x জন, মোট যাত্রী হচ্ছে x জন, এখান থেকে 10 জন আসবে না, তার মানে -10 এতজন আসবে আর কি। 10 জন যদি না আসে তাহলে টোটাল যাত্রী হচ্ছে x জন, এখান থেকে 10 জন আসবে না, তাহলে মাথা পিছু ভাড়া কত হবে, অর্থাৎ যারা আসছে তাদের মাথা পিছু ভাড়া কত হবে, তাদের মাথা পিছু ভাড়া হবে 2400 বাই x মাইনাস হচ্ছে 10, অর্থাৎ আমি এখানে করেছি কি মোট ভাড়াটাকে যাত্রী সংখ্যা দ্বারা ভাগ করেছি, আবার মোট ভাড়াটাকে যাত্রী সংখ্যা দ্বারা ভাগ করেছি। এটা কেন প্রথমে লিখছি, এর কারণটা হচ্ছে এখানে যাত্রী সংখ্যাটা কম, যাত্রী সংখ্যা যেহেতু কম, তাহলে 2400কে যদি আপনি কম যাত্রী সংখ্যা দিয়ে ভাগ দেন তাহলে কিন্তু এই সংখ্যাটা বড় হবে, এই সংখ্যাটা ছোট হবে। এবারে বলছে এটা যদি আমরা বিয়োগ করি, অর্থাৎ এই টাকা থেকে এইটা যদি বিয়োগ করি তাহলে মাথা পিছু ভাড়া 8 টাকা বাড়তি দিতে হয়, এটা বিয়োগ করলে এই 8 টাকা আমরা পাবো। এই 8 টাকা আমরা মাথা পিছু ভাড়া আপনার যত বলবে সেই টাকাটা আমরা এটা এখানে
পাবো। এখন এইটা সলিউশন করার সহজ উপায় দেখেন আপনি, এটা আসলে কিভাবে আপনি সলিউশন করবেন। সলিউশন সিস্টেম হচ্ছে এখানে 8 আছে, যেহেতু এখানে সবগুলোকে 8 দ্বারা আপনি ভাগ করে দেন। 8 দ্বারা ভাগ করলে এখানে 300 হয়, এখানে x মাইনাস 10 হয়, মাইনাস এখানে 300 হয়, এখানেও x হয়, ইকুয়াল টু এখানে 1 হয়। এখন আমরা এটা এলসিএম করব, লসাগু করব। যদি আমরা লসাগু করি তার মানে এখানে লসাগু হচ্ছে x ইনটু x মাইনাস 10, এইটা হচ্ছে লসাগু। তার মানে এইটা দ্বারা একে গুণন 300x মাইনাস, আবার এইটা দ্বারা এটাকে গুণন, সামনে একটা মাইনাস আছে, মাইনাস 300x, আর এখানে হচ্ছে আমাদের মাইনাস 300x মাইনাস হচ্ছে আপনার মাইনাস হচ্ছে প্লাস 3000, এখানে ইকুয়াল টু 1। এই যে এইটা এটা ক্যান্সেল হয়ে যায়, ক্যান্সেল হয়ে গেলে জাস্ট এই দুটো গুণ করে এটার সঙ্গে গুণ করে দিব আমরা। এখানে দেখুন, এখানে আসে হচ্ছে আমাদের 3000 বাই, এখানে আসে হচ্ছে আমি যদি এই কাজটা একবারই করি, এখানে এই 3000টা আমি পাশে লিখলাম, ওকে। আর এখানে হচ্ছে আমাদের x স্কয়ার মাইনাস 10x, এটা আসে। ওই 3000 যদি আমি এই সাইডে নিয়ে আসি তাহলে মাইনাস 3000 হয়, এখানে ইকুয়াল টু 0 হয়। এখন আমার কাজ হচ্ছে এটাকে মিডল টার্ম করা। এই 3000 কে যদি আপনি ভাঙান তাহলে 50 আর 60 আসে, x স্কয়ার মাইনাস 60x মাইনাস 50x মাইনাস 3000 ইকুয়াল টু আন্ডার, এখানে মাইনাস 10x হতে হবে। সুতরাং আমরা এখানে যদি প্লাস চিহ্ন দিই তাহলে এখানে মাইনাস 10x আসে। সিমিলার উপায়ে আমি এখানে যদি x কমন নেই তাহলে x মাইনাস 60 আসে, পজিটিভ যদি 50 কমন নেই x মাইনাস 60 ইকুয়াল টু আন্ডার আসে। এখানে দেখুন দুইটা উৎপাদক আমরা পাচ্ছি, একটা হচ্ছে x মাইনাস 60 আর একটা হচ্ছে x পজিটিভ 50। যদি হয় অথবা করেন তাহলে এই মানটা কিন্তু মাইনাস আসবে। x হচ্ছে কি যাত্রী সংখ্যা, যাত্রী সংখ্যা কখনোই মাইনাস হতে পারে না, সুতরাং এটা গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য হচ্ছে x মাইনাস 60 ইকুয়াল টু 0, তার মানে x ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 60। তার মানে যাত্রী সংখ্যা হচ্ছে 60, এখানে যে 10 জন যাত্রী আসবে না, তার মানে কত হচ্ছে 50, যাত্রী সংখ্যা হচ্ছে কত 50। প্রত্যেকে কত করে ভাড়া দিয়েছিল, তাহলে প্রত্যেকে ভাড়া দিয়েছিল, প্রত্যেক যাত্রী কত করে ভাড়া দিয়েছিল সেটা বের করা। তো প্রত্যেক যাত্রী ভাড়া দিয়েছিল, এই যে এখানে দেখুন 2400 আছে, এই যে 2400 এখানে আছে, 2400 বাই x, x এর ভ্যালু কত 50। আমরা যদি এই 2400 কে যদি 50 দ্বারা ভাগ করি তাহলে ক্যালকুলেশন করলে এখানে 48 আসে, অর্থাৎ হচ্ছে 48 টাকা করে ভাড়া দেওয়া হয়েছিল। 1 নম্বর অঙ্কে এখানে বলা হচ্ছে দেখুন 2 এর উপরে x প্লাস 1 ইজ ইকুয়াল টু 32 হলে এই x এর ভ্যালুটা কত। এই ধরনের সূচকের অঙ্ক কিন্তু আমরা আসলে এর আগেও অনেকবার করিয়েছি। এই অঙ্কের মূল থিংকিংটা হচ্ছে এই যে বেজ রয়েছে 2 এর উপরে x প্লাস 1, এখানেও আমাদের এই বেজটা 2 বানাতে হবে। 2 এর উপরে কত দিলে 32 হয়, যদি আমি এখানে 5 দিই তাহলে 32 হয়। তাহলে এই 2 আর 2 ক্যান্সেল হয়ে যায়, তার মানে x প্লাস 1 ইজ ইকুয়াল টু 5, এই যে এখানে 5, দ্যাটস ওয়াই আমরা এখানে লিখতে পারি x ইজ ইকুয়াল টু 5 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 4। হচ্ছে একটি খুঁটির 5/6 অংশ হচ্ছে কালো, বাকি অংশ সাদা। খুঁটির কালো এবং সাদা অংশের পার্থক্য 6 মিটার হলে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য কত। তো সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্যটা আমি হচ্ছে x ধরে নিচ্ছি, তাহলে 5/6 অংশ কালো, তাহলে কালো অংশ কি হবে, কালো অংশ হবে x এর 5/6 অংশ, x এর 5/6 অংশ, তার মানে 5x/6, এইটা হচ্ছে কালো অংশ। এবারে বাকি অংশ সাদা, তাহলে বাকি অংশ আমরা কিভাবে বের করব। বাকি অংশ হবে এরকম, আর টোটাল খুঁটিটা ছিল x, x থেকে আপনি বাদ দেবেন, কি বাদ দেবেন, এই যে কালো অংশটা বাদ দেবেন, 5x/6, 5x যদি আপনি এখানে 6 বাদ দেন তাহলে 6x মাইনাস 5x/6 ক্যালকুলেশন করলে x/6। এই যে বাকি অংশ, এখানে বলছে বাকি অংশ সাদা, তার মানে এইটুকু হচ্ছে সাদা অংশ। তাহলে দেখুন আমরা কালো অংশ পেয়ে গেছি এবং সাদা অংশ পেয়ে গেছি। এখন আমাদের প্রশ্ন কি বলছে সেই পার্টটা আমরা দেখব। প্রশ্ন বলছে খুঁটির কালো এবং সাদা অংশের পার্থক্য
6 মিটার হলে এই দুইটার পার্থক্য যদি 6 মিটার হয় সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য কত? তাহলে এখানে দেখুন এই অংশটা কিন্তু বড়, তাহলে শর্তে আমরা লিখতে পারি যে 5x/6 - x/6 এই দুটোর পার্থক্য কত? 6 মিটার হলে ইকুয়ালস টু যদি 6 মিটার হয় তাহলে আমাদের x এর মান বের করতে হবে। এখানে আমাদের লসাগু কত? এখানে x/6, এখানে আমাদের লসাগু হচ্ছে 6, তাহলে এখানে হচ্ছে 5x মাইনাস এখানে হচ্ছে x ইজ ইকুয়ালস টু 6। তার মানে আমরা এখানে ইভেন্চুয়ালি সলিউশনটা এভাবে করতে পারি, এখানে 6 হবে, 5x থেকে যদি আপনি একটা x বাদ দেন তাহলে এখানে 4x আসে ইজ ইকুয়ালস টু 6 6 36, তার মানে x এর মান আসে 36/4, 4 এখানে গুণ অবস্থায় আছে, এই সাইডে এসে ভাগ হয়ে গিয়েছে, পক্ষান্তর করেছি, তার মানে 4 নং 36, তার মানে x এর ভ্যালু হচ্ছে আমাদের x এর ভ্যালু হচ্ছে 9। এখানে বলছে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য কত? তাহলে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য হবে 9 মিটার, যেহেতু আমাদের এখানে পার্থক্যের কথা বলছে 5 মিটার। পরে এবং সর্বশেষ অঙ্ক আমরা দেখব এই লেকচারে, এখানে দেখুন 60 নাম্বার অঙ্ক। এখানে বলা হচ্ছে একটি ঘড়িতে 8টা বাজে, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত হবে? তাহলে এই যে দেখুন ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার এই ঘড়ির অঙ্কগুলো কিন্তু আসলে এই সমস্ত পোস্টে আসলে সচরাচর কোশ্চেনগুলো হয় না। এই কোশ্চেনগুলো আসলে বিসিএস বা অন্যান্য যে সেকেন্ড ক্লাস যে জবগুলো রয়েছে এই জবগুলোতে হয় মূলত। তো তারপরে যদিও দিয়েছে আমরা অঙ্কটা করে দেখার চেষ্টা করি যে একটি ঘড়িতে 8টা বাজে, ঘন্টা কাঁটা মিনিটের কাঁটার মধ্যকার পার্থক্য তাহলে কত? আমরা জানি ঘন্টা কাঁটা মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ বের করার জন্য একটা ফর্মুলা রয়েছে, ফর্মুলাটা হচ্ছে এই ধরনের, আপনারা লিখে নিতে পারেন। ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ। মধ্যবর্তী কোণ এটা হবে, এখানে মড চিহ্ন দিবেন, এখানে লিখবেন 11 মিনিট মাইনাস 60 আওয়ার 60 আওয়ার বাই হচ্ছে 2, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। 11 মিনিট, ধরুন আপনার 11টা 20 বাজে, তাহলে এখানে মিনিট হচ্ছে 20 এবং ঘন্টা হচ্ছে 11। তার মানে আমরা এখানে দেখুন এখানে কত বাজে? 8টা বাজে, যদি 8টা বাজে 8.00, অর্থাৎ ঘন্টা হচ্ছে 8, মিনিট হচ্ছে 00, তার মানে আমরা এখানে বসাই 11 মিনিট, 11 ইন্টু মিনিট কত? এখানে 00 মাইনাস 60 ইন্টু আওয়ার, আওয়ার কত? এখানে ঘন্টা কত? 8, এখানে 8 হবে, মড চিহ্ন হবে, এখানে 2 হবে। ক্যালকুলেশন করলে এটা তো 0 হয়ে যায়, 0 মাইনাস 648 মানে 480 হবে, 480/2। এখানে কিন্তু যেহেতু মড আছে সুতরাং এখানে এই মাইনাস কিন্তু আর কাজ করবে না। তাহলে 480 কে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে আমাদের আসছে 240 আসে। ওকে, এটা আসে। এখন দেখুন এই যে সংখ্যাটা আসছে এটাই কিন্তু আসলে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ হওয়ার কথা, বাট এইখানে এই ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ যদি কখনো 180 এর উপরে যায়, কত? 180 এর উপরে যায়, তাহলে আমাদের করতে হবে কি? তো সেক্ষেত্রে ঘন্টা কাঁটা মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ হবে 360 থেকে এই সংখ্যাটা বাদ দিবেন 240, অর্থাৎ এই সংখ্যাটা যদি 180 এর উপরে যায় তাহলে আমরা করব কি? 360 থেকে এই সংখ্যাটা বাদ দিব, বাদ দিলে আমাদের কত আসে? এখানে 0, 4 আছে 6, 2, এখানে হচ্ছে 1, তার হচ্ছে এই 120 ডিগ্রি হবে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ যদি 8টা বাজে। 8টার সময় আসলে ঘন্টা কাঁটা মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ হবে 120 ডিগ্রি। এই ছিল আমাদের পয়েন্টসম্যান পদের গণিত প্রশ্নের সম্পূর্ণ সলিউশন। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।